সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেমসন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি রাহানু মানুর, সহকারী অধ্যাপক ইতিহাস, জেমসন স্কুল অ্যান্ড কলেজ, কোতোয়ালি, চট্টগ্রাম। আমার আজকের ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমি ইতিহাস দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায় শিরোনাম জাতিসংঘ এবং বিশ্বশান্তি। আজকের পাঠ নির্ধারণ করেছি জাতিসংঘ গঠন ও সফলতা ব্যর্থতা। শিক্ষার্থীরা, আজকে পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তা হলো জাতিসংঘের গঠন সম্পর্কে বলতে পারবে, জাতিসংঘের বৃহৎ শক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সফলতা ব্যর্থতা সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীরা, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা জাতিসংঘের অফিসিয়াল লোগো। আমরা জানি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা জাতিসংঘের গঠনের পটভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব জাতিসংঘের গঠন সম্পর্কে। জাতিসংঘ প্রধান 6টি সংস্থা নিয়ে গঠিত হয়েছিল, অর্থাৎ এই 6টি প্রধান অঙ্গ সংগঠনের মাধ্যমে জাতিসংঘ তার কার্যাবলী সম্পাদন করে থাকে। যে 6টি অঙ্গ সংস্থা হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। সাধারণ পরিষদ জাতিসংঘের আইনসভার মতো জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। সাধারণত বছরে একবার এই পরিষদের অধিবেশন বসে, তবে নিরাপত্তা পরিষদ চাইলে বিশেষ অধিবেশন বসতে পারে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। এই অধিবেশনে প্রত্যেক সদস্য রাষ্ট্র 5 জন করে সদস্য পাঠাতে পারে, তবে সাধারণ পরিষদে প্রত্যেক সদস্য রাষ্ট্র একটি করে ভোট দিতে পারে। সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সহ মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। আর এছাড়া মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ এই পরিষদ সম্পাদন করে থাকে। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয়। নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মূল বিভাগ হলো নিরাপত্তা পরিষদ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15, এর মধ্যে স্থায়ী সদস্য 5টি এবং অস্থায়ী সদস্য 10টি। স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন। এরা বৃহৎ শক্তি নামে পরিচিত। অস্থায়ী সদস্যরা প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে। ভেটো ক্ষমতা হলো এমন এক ক্ষমতা যার মাধ্যমে কোনো রাষ্ট্র বা ব্যক্তি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বাধা প্রদান করতে পারে। আর ভেটো ক্ষমতা বলতে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। জাতিসংঘের যে কোনো বিষয়ে সিদ্ধান্তে এরা ভেটো দিতে পারে, আর এরা ভেটো প্রয়োগ করলে কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয় না। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিষদ গঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালে সদস্য ছিল 18, বর্তমানে সদস্য সংখ্যা 54। এই পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি, শিক্ষার প্রসার, চিকিৎসা, পুনর্বাসন, মৌলিক মানবাধিকার কার্যকর করা ইত্যাদি বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে। আর এসব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই পরিষদের অন্তর্ভুক্ত কতিপয় সংস্থা রয়েছে, যেমন বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, খাদ্য কৃষি সংস্থা FAO, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, আর IMF, ইউনিসেফ প্রভৃতি। ওসি পরিষদ। বিশ্বের কোনো রাষ্ট্রের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় বললে তাকে ওসি এলাকা বলে। আর এসব এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব জাতিসংঘের ওসি পরিষদের। ওসি এলাকার উপর শাসন ক্ষমতার অধিকারী জাতিসংঘের সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়ে ওসি পরিষদ গঠিত। এর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। ওসি এলাকার জনসংখ্যার উপর ভিত্তি করে সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। আর ওসি পরিষদের মাধ্যমে
জাতিসংঘ বিশ্বের অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। ওসিভুক্ত অঞ্চলের উন্নতি ও এলাকাবাসীর শিক্ষা প্রদান, সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে ওসি পরিষদের দায়িত্ব। আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা হলো আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে বিবাদ মীমাংসার লক্ষ্যেই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছে। 15 জন বিচারক নিয়ে এই আদালত গঠিত। বিচারকের কার্যকাল 9 বছর। সাধারণ ও নিরাপত্তা পরিষদ মিলে আন্তর্জাতিক আদালতের বিচারকদের নিয়োগ করে। এই সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এবং সচিবালয়। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয় মহাসচিব বা সেক্রেটারি জেনারেল, আর এই সেক্রেটারি জেনারেল কার্যালয়কেই বলা হয় সচিবালয়। জাতিসংঘের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই সচিবালয়। জাতিসংঘের প্রাত্যহিক দপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় সচিবালয় থেকে। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক 5 বছরের জন্য মহাসচিব নির্বাচিত হন। তবে মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সর্বসম্মতির প্রয়োজন হয়। মহাসচিব সাধারণ পরিষদের সভা, নিরাপত্তা পরিষদের রিপোর্ট প্রদান, নিরাপত্তা পরিষদের নির্দেশ কার্যকর করা প্রভৃতি গুরুদায়িত্ব পালন করে থাকে। সাধারণ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কার্যকর করা দায়িত্ব মহাসচিবের। জাতিসংঘের নির্দেশ অমান্যকারী রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যে কোনো ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। মহাসচিব আসলে জাতিসংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা, তবে তিনি সচিবালয়ের অন্যান্যদের সহযোগিতা নিয়ে এই ব্যাপক কর্মকাণ্ড সম্পাদন করে থাকেন। শিক্ষার্থীরা তাহলে বুঝতেই পারছো জাতিসংঘ তার প্রধান অঙ্গসংস্থাগুলো নিয়ে কিভাবে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। শিক্ষার্থীরা এবার আমরা আলোচনা করব বৃহৎ শক্তির ভূমিকা, অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে বৃহৎ শক্তি কী ধরনের ভূমিকা পালন করেছিল। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল লিগ অফ নেশনস, কিন্তু 1931 সালের পর হতে লিগ অফ নেশনসের বিভিন্ন কার্যক্রম আস্তে আস্তে ব্যর্থতার দিকে এগোতে থাকে। আর 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন লিগ অফ নেশনসের মৃত্যুঘণ্টা বেজে ওঠে। কিন্তু বিশ্ব শান্তি স্থাপনের জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রয়োজন কিন্তু অপূর্ণই থেকে যায়। সেই অপূর্ণতা থেকেই বিশ্ব নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং বিশ্বের বৃহৎ শক্তিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও একটি শান্তি প্রতিষ্ঠান গঠনের চেষ্টা চালিয়ে যান। আমরা জানি বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পন্ন হয়েছিল দুটো পক্ষের মধ্যে, একটা অক্ষশক্তি, একটা মিত্র শক্তি। আর মিত্র শক্তি জোট যে দেশগুলোকে নিয়ে হয়েছিল তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় মিত্রশক্তিভুক্ত দেশের নেতৃবৃন্দ বিভিন্ন সময় যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য মাঝে মাঝে মিলিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর সেই সিদ্ধান্ত, যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়াও সেখানে যুদ্ধ পরবর্তী সময় বিশ্ব যাতে শান্তিপূর্ণ বা একটা শান্তিপূর্ণ ও নিরাপদ একটা পৃথিবী গঠনের লক্ষ্যে কিন্তু নিরাপদ একটা পৃথিবী যাতে উপহার দিতে পারে, আর সেই জন্য একটি আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। আর সেই উপলব্ধি থেকেই কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যান। আর এর প্রথম প্রচেষ্টা শুরু হয় 1941 সালে লন্ডন ঘোষণার মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ইউরোপের নেতৃবৃন্দ লন্ডনের জেমস প্রাসাদে অবস্থান করেন এবং সেখানে ইউরোপ নেতৃবৃন্দ একটি ঘোষণায় স্বাক্ষর করেন যা লন্ডন ঘোষণা নামে পরিচিত। আর সেখানে বিশ্ব নেতৃবৃন্দ চিরস্থায়ী শান্তির জন্য আগ্রাসন মুক্ত একটি পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার ঘোষণা করেন সেই লন্ডন ঘোষণার মধ্যে। জাতিসংঘ প্রতিষ্ঠা দ্বিতীয় পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ 1941 সাল। আমরা দেখেছি 1941 সালে আটলান্টিক মহাসাগরে আগস্টা নামক যুদ্ধজাহাজে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মিলিত হয়ে একটি সনদে স্বাক্ষর করেন। উক্ত সনদে যুদ্ধোত্তর পৃথিবীতে বিজয়ী ও বিজিত সকল রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সীমানা সম্পর্কে নিরাপত্তার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে আক্রমণকারীদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাবও আটলান্টিক সনদে গৃহীত হয়।
ওয়াশিংটন সম্মেলন 1942 সাল এর পরবর্তী বছর অর্থাৎ 1942 সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ওয়াশিংটন সম্মেলনের আহ্বান করে। মূলত ওয়াশিংটন সম্মেলনে চীন, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া সহ 26টি দেশ অংশগ্রহণ করে এবং তারা সেখানে আটলান্টিক যে সনদ রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছিলেন সেই সনদেরই অনুমোদন দিয়েছে। আটলান্টিক সনদের ঘোষণাপত্রকে জাতিসংঘের ঘোষণাপত্র হিসেবে অভিহিত করা হয়। আটলান্টিক সনদের ঘোষণাপত্রে বলা হয় যে সনদে স্বাক্ষরকারী সকল রাষ্ট্র অক্ষজোটের বিরুদ্ধে জাতীয় মুক্তি ও মানবাধিকার সংরক্ষণের জন্য সামরিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবহার করে অক্ষশক্তি যতদিন পরাজিত না হবে ততদিন যুদ্ধ চালিয়ে যাবে। আর কেউ পৃথকভাবে শত্রুর সাথে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কোনো কিছুই করতে পারবে না বা করা যাবে না। পরবর্তীতে মস্কো সম্মেলন 1943। মস্কো সম্মেলন ছিল পররাষ্ট্র মন্ত্রীদের একটি সম্মেলন যেটা 1943 সালে মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল। আর নাৎসি জার্মানির পরাজয়ের পর যে সকল সমস্যার উদ্ভব হবে সে আশঙ্কাই ছিল এই সম্মেলনের মূল আলোচনার বিষয়। আর নাৎসিদের যুদ্ধকালীন যে অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে যা সে অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদানের কথাও কিন্তু এই মস্কো সম্মেলনে আলোচিত হয়েছিল। তেহরান সম্মেলন 1943 সাল। 1943 সালের অক্টোবরে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের কূটনৈতিক নেতৃবৃন্দ একটি আন্তর্জাতিক সংগঠনের অভিপ্রায় সম্বলিত ঘোষণায় স্বাক্ষর করেন। আর এই ঘোষণায় বলা হয় যে বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বৃহৎ ক্ষুদ্র সকল শান্তিপ্রিয় রাষ্ট্র এই সংগঠনের সদস্য লাভ করার অধিকারী হবে। একই বছর নভেম্বর মাসে রাশিয়ার স্টালিনের সাথে চার্চিল ও রুজভেল্ট তেহরানে মিলিত হয়ে সকল রাষ্ট্রকে সংগঠনে যোগদানের ব্যাপারে একটি বিবৃতি দেন। তারা অভিমত ব্যক্ত করেন যে তাদের বিবৃতি বিশ্বে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে। ডাম্বারটন ওকস 1944 সাল। 1944 খ্রিস্টাব্দে ওয়াশিংটনের নিকট ডাম্বারটন ওকসে যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ব্রিটেনের নেতৃবৃন্দ অংশ নেয়। আর এটি ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক বিশেষ সম্মেলন। জাতিসংঘের রূপরেখা ও কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা হলেও নিরাপত্তা পরিষদের একক বিরোধিতার প্রস্তাব অর্থাৎ ভেটোর প্রয়োগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। তবে ডাম্বারটন ওকসের সম্মেলনের প্রস্তাব অনুযায়ী এই সংগঠনের নাম ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ, যা জাতিসংঘ হিসাবেই ব্যাপক পরিচিত। অর্থাৎ এই সম্মেলনে জাতিসংঘের নামকরণ করা হয়। ইয়াল্টা সম্মেলন 1945 সাল। 1945 সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা ও ভোটদান পদ্ধতি নিয়ে স্টালিন, চার্চিল, রুজভেল্ট আলোচনা করেন। আর 5 স্থায়ী সদস্যকেই ভেটো প্রয়োগের ক্ষমতা অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। সান ফ্রান্সিসকো শহরে এই 3 নেতা পুনরায় মিলিত হয়ে ওকসের প্রস্তাব অনুযায়ী ইউএনএর সনদ রচনার সিদ্ধান্ত নেন। সান ফ্রান্সিসকো সম্মেলন 1945। সান ফ্রান্সিসকো সম্মেলনে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন ও ফ্রান্সের ঐক্যবদ্ধ চাপের ফলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের ক্ষমতা স্বীকার করে নেওয়া হয়। আর উপস্থিত সকল রাষ্ট্র জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। 1945 সালের 24 অক্টোবর সকল প্রতিনিধি রাষ্ট্রের এক মহাসম্মেলনের মধ্য দিয়েই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সংগঠন জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। আর বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হলো 193। তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে বিশ্বের বৃহৎ শক্তি ও নেতৃবৃন্দের দীর্ঘ কূটনৈতিক কর্মতৎপরতার ফসলই কিন্তু জাতিসংঘ, যার সূচনা হয়েছিল লন্ডন ঘোষণার মধ্যে দিয়ে এবং পরিসমাপ্তি ঘটেছে সান ফ্রান্সিসকো সম্মেলনে মহামিলনের মধ্য দিয়ে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতার প্রশ্নে বৃহৎ শক্তিগুলি বরাবরই অধিক ভূমিকা রাখে। বৃহৎ শক্তিগুলির অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা দিয়ে বিশ্ব মানবতার কল্যাণে ও দুর্গতি লাঘবে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। সদস্যভুক্ত সকল রাষ্ট্রে জাতিসংঘের প্রদেয় চাঁদার পরিমাণও কিন্তু সমান নয়। বৃহৎ ও উন্নত রাষ্ট্রগুলির চাঁদার পরিমাণ ক্ষুদ্র রাষ্ট্র চেয়ে বেশি। কাজে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে বৃহৎ শক্তির ভূমিকা মুখ্য।
জাতিসংঘ সনদে বৃহৎ শক্তিগুলোকে অর্থাৎ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে নিরাপত্তা পরিষদের মূল কাজ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। শান্তিরক্ষা কার্যক্রমেও তাদের ভূমিকা উল্লেখযোগ্য। সময়ের পথ পরিক্রমায় বিশ্বে আরো নতুন নতুন শক্তির উদ্ভব হয়েছে। বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। রাশিয়াও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। পরাশক্তি বিষয়ক বিশেষজ্ঞদের মতে ভারতে যে গতিতে এগোচ্ছে তাতে অদূর ভবিষ্যতে সেও বিশ্বের শক্তি হিসেবে মর্যাদা লাভ করবে। জার্মানি ইতিমধ্যেই প্রভাবশালী বিশ্ব শক্তি হিসেবে জার্মানিকে স্বীকার করে নেওয়া হয়েছে। তবে জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্য দূর করতে হলে বিকল্প শক্তি বা শক্তিসমূহের উত্থান প্রয়োজন। ইউরোপ অদূর ভবিষ্যতে এই ভূমিকা নিতে পারবে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। আর সেই দিক থেকে এশিয়াকে সম্ভাবনাময় হিসেবে মনে করা হচ্ছে। এশিয়া, চীন, ভারত, জাপান, ইরান যদি তাদের বর্তমান উন্নতির ধারা অব্যাহত রাখে তবে তারা জোরালো ভূমিকা রাখতে পারবে। আর এর ফলে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল তা বাস্তবায়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব জাতিসংঘের সফলতা সম্পর্কে। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। জাতিসংঘ এই উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বিভিন্নভাবে বিশ্বের বৈরী পরিবেশ মোকাবেলার চেষ্টা করেছে। কখনো সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করেছে, আবার কখনো শান্তি বাহিনী প্রেরণের মাধ্যমে সংঘাতের কবল থেকে লক্ষ লক্ষ লোকের জীবন রক্ষা করেছে। তো আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব তা হলো শান্তি প্রতিষ্ঠা। 1945 সাল থেকে শুরু করে আজ অব্দি জাতিসংঘের বহু সংখ্যক সমস্যা শান্তিপূর্ণ সমাধানে সফল হয়েছে। এতে অবসান ঘটেছে আঞ্চলিক সংঘাতে। যেমন 1950 সালে কোরিয়া সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কারণে সাধারণ পরিষদ ইউনিটিং ফর পিস রিসলিউশন গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান করে। তারপর 1956 সালে সুয়েজ খাল সংকটের সমাধান করে, ইরান ইরাক যুদ্ধের অবসান করে, আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নের সৈন্য প্রত্যাহারের বিষয়ে জাতিসংঘ সফলভাবে সমাধান করে। তারপরে এল সালভাদরের গৃহযুদ্ধের অবসান। তাহলে ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ একটা বিশাল ভূমিকা পালন করেছে। এরপর আসো গণতন্ত্রের উন্নয়ন। জাতিসংঘ কম্বোডিয়া, নামিবিয়া, এল সালভাদর, ইরিত্রিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বহু সংখ্যক দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হয়েছে। আর জাতিসংঘ এইসব দেশে নির্বাচনী পরামর্শ সহ নির্বাচনী ফলাফল মনিটরিং এর সুযোগ সুবিধা প্রদান করেছে। আর এইভাবে জাতিসংঘ গণতন্ত্রের উন্নয়নে ভূমিকা রেখেছে। পরিবেশ সংরক্ষণ। জাতিসংঘ বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের জন্য কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লক্ষ্য জাতিসংঘে 1982 সালে রিও ডি জেনেরিওতে ধরিত্রী সম্মেলনের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট দেশসমূহ সুষম উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে 21 দফা কর্মসূচি ঘোষণা করেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা 1980 সালের মধ্যে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে 2005 সালের মধ্যে বিশ্বকে পোলিও মুক্ত করার ঘোষণা দেন এবং সফলও হয়। বর্তমানে ইউনিসেফ টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের 6টি মারাত্মক রোগের কবল থেকে মুক্ত করার কার্যক্রম সার্থকভাবে চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রমের ফলে 1960 সালে বিশ্বের জন্মহার ছিল 6%, 2005 সালে এসে তা দাঁড়িয়েছে 3.5%। আর এছাড়া বিশ্বে জাতিসংঘের বিভিন্ন দরিদ্র দেশের জনগণের জন্য 130 কোটি লোকের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারীর অধিকার কার্যক্রম। নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও নারীদের অধিকার প্রতিষ্ঠান, তাদের জীবন যাত্রার মান উন্নয়নে জাতিসংঘ 1976 থেকে 85 সাল পর্যন্ত নারী দশক পালন করেছে। এছাড়া 1975 সাল থেকে কয়েক বছর পর পর জাতিসংঘের উদ্যোগে বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জাতিসংঘের মূল সনদে নারী পুরুষের সমান অধিকারের কথাও উল্লেখ রয়েছে। শ্রমিক অধিকার সংরক্ষণ। শ্রমিকদের ন্যায্য মজুরি, তাদের স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত ও শিশু শ্রম বন্ধে 1946 সালে জাতিসংঘ আইএলওকে জাতিসংঘের অন্তর্ভুক্ত করে এর মাধ্যমে কাজ করে যাচ্ছে। ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণ।
জাতিসংঘ তার অঙ্গসংস্থা ইউনেস্কোর মাধ্যমে বিশ্বের প্রাচীন ঐতিহ্য, ঐতিহাসিক স্থান, স্থাপনা অনুসন্ধান করে তার সংরক্ষণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইউনেস্কো বিশ্বের বিভিন্ন দেশের 1052টি স্থানকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করে তার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশের মহাস্থানগড়, 7 গম্বুজ মসজিদ, সুন্দরবন, ভারতের তাজমহল, মিশরের পিরামিড, পেরুর মাচু পিচু এলাকা, ল্যাটিন আমেরিকার ইনকা সভ্যতা, আজটেক সভ্যতা প্রভৃতি এই সংরক্ষণ কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন। জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল উন্নয়নশীল দেশের দারিদ্র্য বিমোচনের চেষ্টা করছে এবং প্রান্তিক চাষীদের জন্য ঋণ দানের ব্যবস্থা করেছে, ফলে কোটি কোটি মানুষ এ থেকে উপকৃত হচ্ছে। শিক্ষার্থীরা আলোচিত এই কাজগুলো ছাড়াও জাতিসংঘ আরো অনেক কাজ সফলতার সাথে সমাপ্ত করেছে বা এখনো করছে। এবার আসো জাতিসংঘের ব্যর্থতা সম্পর্কে আলোচনা করি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ সফলতার সাথে কাজ করলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে, যেমন দারিদ্রতা দূরীকরণে ব্যর্থতা। জাতিসংঘের অধীনস্থ বিভিন্ন আঞ্চলিক কমিশনের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে ঋণ দান কর্মসূচি চালু করেছে তাতে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এসব দেশের মানুষের দারিদ্রতা দূর হওয়ার পরিবর্তে তারা আরো নির্ভরশীল হয়ে পড়েছে। আজও বিশ্বের প্রায় 100 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এদের মধ্যে 1/3কে প্রতিদিনই একবেলা খাবার খেয়ে তাদের জীবন চালিয়ে যাওয়ার লড়াই করতে হচ্ছে। মানবাধিকার রক্ষায় ব্যর্থতা। বিশ্বের বিভিন্ন দেশ যেমন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, কাশ্মীর, মিয়ানমার, নাইজেরিয়া, সোমালিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, বসনিয়া হার্জেগোভিনা প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অথচ জাতিসংঘ সেসব ক্ষেত্রে কোনোই কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। বর্ণবাদ ও জাতিগত দাঙ্গা নিরসনে ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে বর্ণবাদী বিদ্বেষ সম্পূর্ণ নির্মূল করতে পারেনি, এমনকি 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে বর্ণবাদী রায় প্রদান করলে সেদেশে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়, কিন্তু জাতিসংঘ এ নিয়ে পরিষদে কোনো একটা নিন্দা প্রস্তাবও পাশ করতে পারেনি। মিয়ানমার, চীন, চেচনিয়া, কসোভোয় জাতিগত দাঙ্গা নিরসনে জাতিসংঘ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারপর নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র রোধে ব্যর্থতা। জাতিসংঘ 1968 সালে এনপিটি এবং 1996 সালে সিটিবিটিতে চুক্তি সম্পাদনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিরোধের উদ্যোগ নিলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই সেই সিটিবিটিতে স্বাক্ষর করেনি এবং স্বাক্ষর না করলে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাক্ষর করার জন্য বাধ্যও করতে পারেনি। তারপরে ইসরায়েল ও কোরিয়া গোপনে পরমাণু অস্ত্রের অধিকারী হলো। ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটালো, কিন্তু জাতিসংঘ এসব ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। তারপর হলো ভিয়েতনাম ট্র্যাজেডি। 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে আগ্রাসন চালালে প্রায় 10 বছর সেখানে লড়াই চলেছে। এতে প্রায় 20 লাখের বেশি ভিয়েতনামি এবং 58,000-এর মতো মার্কিন সৈন্য নিহত হয়েছিল। জাতিসংঘ এই আগ্রাসনের বিরুদ্ধেও কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক লিবিয়া, আফগানিস্তান ও ইরাক অভিযান। মার্কিন যুক্তরাষ্ট্রের একক উদ্যোগে নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়েই কিন্তু 2001 থেকে 2015 সালের মধ্যে ইরাক, আফগানিস্তান, লিবিয়া অভিযান পরিচালনা করে সেই সব দেশের সরকারকে উৎখাত করেছে। আর এসব যুদ্ধে লক্ষ লক্ষ নিরীহ নারী, শিশু মৃত্যুবরণ করেছে। আর জাতিসংঘ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। এছাড়া জাতিসংঘ সেখানে আর কোনো ভূমিকাই রাখতে পারেনি। কিউবা ও বার্লিন সমস্যা। 1948 সালে বার্লিন সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের সূত্রপাত করেছে। আবার এদিকে 1962 সালে কিউবায় মিসাইল সংকট নিয়েও বিশ্বে বড় ধরনের যুদ্ধের ঝুঁকির মুখোমুখি হয়, কিন্তু জাতিসংঘ এই দুইটি বিষয়ে নির্বাক ছিল, তারা সেখানেও কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি। শিক্ষার্থীরা, সফলতার ব্যর্থতার মধ্যে দিয়ে জাতিসংঘ তার যাত্রা অব্যাহত রেখেছে। তবে 7 দশক ধরে পৃথিবীতে যে আরেকটি বিশ্বযুদ্ধের কবল থেকে মুক্ত রয়েছে, এটা কিন্তু জাতিসংঘের বড় সাফল্য। আর যেসব ক্ষেত্রে সফল হতে পারেনি তার কারণ জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী না থাকা, নিরাপত্তা পরিষদের সদস্য পদে পররাষ্ট্রগুলো জন্য নির্দিষ্ট করে ফেলা, বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রতিদ্বন্দ্বী
হয়ে ওঠা জাতিসংঘের ভবিষ্যৎ নিয়েও অনেকেই চিন্তিত, কেননা খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রই জাতিসংঘের কাঠামো মানতে প্রস্তুত নয় এবং সে বিশ্বে তার কর্তৃত্বের ভারসাম্য হিসেবে অন্য কোনো রাষ্ট্র উত্থানও ঘটতে দিতে চায় না। আর এরকম পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের দেশগুলো যদি আরও ঐক্যবদ্ধ হয় তাহলে জাতিসংঘকে কার্যকর রাখতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব জাতিসংঘ ও বাংলাদেশ সম্পর্কে। অর্থাৎ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাতিসংঘে বাংলাদেশে কী ধরনের ভূমিকা রেখেছে আমরা এখানে সে বিষয়গুলি জানব। যেমন বাংলাদেশ স্বাধীনতার পরে অর্থাৎ সদস্যপদ লাভ করেছে, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন। বাংলাদেশ 1978 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে। 1986 থেকে 87 পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে 1988 সাল থেকেই অংশগ্রহণ করে। ইরান-ইরাক যুদ্ধের শেষের দিকে ইউএনআইএমজি এর পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের আমন্ত্রণ অংশগ্রহণ ছিল অত্যন্ত গৌরবের। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ জাতিসংঘের সক্রিয় অংশীদার। 1991 খ্রিস্টাব্দে উপসাগরীয় যুদ্ধে যৌথ বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা শান্তিরক্ষা কার্যক্রমের বাংলাদেশের অংশগ্রহণকেই ত্বরান্বিত করেছে। এরপর থেকে বিশ্বব্যাপী বহুজাতিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ব্যাপক হারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈন্য প্রেরণ শুরু করে। 1989 খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ মিশনে যোগ দেয়। বাংলাদেশ বিমান বাহিনী 1993 খ্রিস্টাব্দে শান্তি মিশনে অংশগ্রহণের সুযোগ পায়। বিগত 24 বছরে বাংলাদেশের ভূমিকা দেশ বিদেশে বিভিন্নভাবে প্রশংসিত হয়েছে। জাতিসংঘের চলমান 15টি মিশনের মধ্যে 14টি মিশন সহ মোট 54টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আর 2007 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত বাংলাদেশ ছিল সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ। আর জনবলের দিক থেকে 2013 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল সবার উপরে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশে যাবৎ প্রায় 1,28,545 জন সদস্য পাঠিয়েছে। শিক্ষার্থীরা, আমি আমার গত ক্লাসে জাতিসংঘ গঠনের পটভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম, এছাড়া জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি জাতিসংঘের গঠন সম্পর্কে আলোচনা করেছি। এরপর জাতিসংঘের সফলতা, ব্যর্থতা, জাতিসংঘের বৃহৎ শক্তি সমূহের ভূমিকা বা বাংলাদেশ কিভাবে জাতিসংঘে সক্রিয় অংশীদার হয়ে কাজ করেছে সবগুলি আমরা আলোচনা করেছি। তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখবে, আর ক্লাসগুলো দেখলেই তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য সব এখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য সামান্য বাড়ির কাজ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের কার্যাবলী লিখো, জাতিসংঘের গঠন বর্ণনা করো, জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে লিখো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ ও নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।